আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আজকে একটু ভিন্ন ধর্মী একটু আলোচনা করব। বিষয়টা হচ্ছে আমি যদি কখনো কোনো স্টক নিয়ে অ্যানালাইসিস করি, অনেকেই কমেন্টস করে বা পার্সোনালি জানতে চায় যে ভাই, আপনি তো টেকনিক্যাল বিষয়গুলো শুধু বলেন, ফান্ডামেন্টাল বিষয়গুলো কেন আনেন না, যেমন ডিভিডেন্ড, ইপিএস, এই বিষয়গুলো কেন আপনি আমলে নেন না? আসলে ভাই এর কারণ আছে। কারণটা আজকে আপনাদের সাথে ব্যাখ্যা করব। এইটার আসলে আমি যেটা বুঝি বা আমি যেটা মানি, আসলে আমাদের বাজারে ডিভিডেন্ড অথবা ইপিএস দিয়ে বাজার চলে না। তার কয়েকটা প্রমাণ আমি দেখাবো বা কয়েকটা বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারা হয়তো বা ডিপলি এটা চিন্তা করলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। এই যে একটা স্টক নিয়ে আলোচনা করতেছি, দেখেন আমার স্ক্রিনের সামনে আছে, এটা হচ্ছে ইস্টার্ন লোবের। এই ইস্টার্ন লোবের ইপিএস আসছে এবং ডিভিডেন্ড দিয়েছে একই দিনে। যেই দিন ইপিএস এবং ডিভিডেন্ড দিয়েছে সেই দিন এই যে যে বড় ভলিউমটা আপনারা দেখতেছেন, এখানে এত বড় ভলিউম হয়েছে। তার আগে দেখেন ভলিউমগুলো কিন্তু অনেক কম, একদম কম, এই কম ভলিউমে একটু উঠছে একটু নামছে, এভাবে করেই গেছে। বাট এই দিন, যেই দিন ডিক্লারেশন আসছে তার পরের দিন মার্কেট ওপেন হয়েছে, সেই দিনে কিন্তু এত বড় ভলিউম, বিগ ভলিউম উইথ বিয়ারিশ ক্যান্ডেল, অনেক বড় বিয়ারিশ ক্যান্ডেল। এর মানে এখানে কি ঘটনা ঘটছে সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। তো চলেন আমরা একটু এটা নিউজে যাই, তাহলে আমরা হয়তো বা বুঝতে পারবো বিষয়টা। এই যে লাস্ট সানডেতে হচ্ছে 23 নভেম্বর ছিল, আপনারা একটু মিলাই নিয়েন চার্টের মধ্যে। দেখেন এই দিনে কিন্তু কোয়ার্টার 1 দিয়েছে, ফার্স্ট কোয়ার্টার দিয়েছে। এই ফার্স্ট কোয়ার্টারের ইপিএস আসছে 15 টাকা। এই যে এইখানে দেখেন 15 টাকা 68 পয়সা। কত টাকার এগেনস্টে? 5 টাকা 57 পয়সার এগেনস্টে। তার মানে এইখানে প্রায় 3 গুণ ইপিএস আসছে এই ইস্টার্ন লোবের। সাথে এই দিন ডিভিডেন্টও ঘোষণা করছে, যে লাস্ট সানডে, যে দেখেন যে এখানে লাস্ট সানডেতে। তো এই ডিভিডেন্টের দিন, মানে ডিভিডেন্ট যেটা দিয়েছে সেটাও কিন্তু বেশ ভালো ডিভিডেন্ট দিয়েছে। 80% ক্যাশ এবং 50% স্টক। যদি আমরা একটু অ্যানালাইসিস করি, এর ডিভিডেন্ট হিস্ট্রিটা একটু দেখি, দেখেন এই যে গত 2022 সাল থেকে এর ডিভিডেন্টের গ্রোথ বেশ ভালো এবং লাস্ট এই বছরে ডিভিডেন্ট বেশ ভালো দিয়েছে। মানে 80% ক্যাশ এবং 50% স্টক ডিভিডেন্ড দিয়েছে। তার মানে কি, এই স্টকটা তো ওই দিন পাওয়ারই কথা না, মানে যেই দিন ডিভিডেন্ড দিয়েছে তার পরের দিন, মানে 23 নভেম্বর, এই দিন তো পাওয়ারই কথা না। বাট স্টকটা কিন্তু আমাদের দিয়েছে। স্টকটা হল্ট হওয়ার কথা ছিল, স্টকটা আরো দাম বাড়ার কথা ছিল এইখান থেকে, এই লেভেল থেকেও। 2500 টাকায় যদি ট্রেড হয় তাহলে স্টকটা 3,000 3,500 টাকার ঘরে যাওয়ার কথা ছিল। বাট সেইটা যায় নাই। তাহলে কি হইলো এইখানে? বাজার কি ইপিএস বা ডিভিডেন্ড দিয়ে চলতেছে? দেখেন আপনাদেরকে দেখাইলাম, এবং এই দিনই এই যে ডিভিডেন্ড এবং ইপিএস কে কেন্দ্র করে এই দিনে অনেক বড় ভলিউম এবং প্রাইস অ্যাকশন চলে এসেছে, মানে বিয়ারিশ ক্যান্ডেল। তার মানে এডিং ফ্রিডিং হয়েছে। ওই মূলাটা আমাদের ঝুলাইছে আমাদের কাছে। কিভাবে ঝুলাইছে দেখেন, ডিভিডেন্ড দিছে ভালো, ইপিএস দিছে ভালো, একই দিনে দুইটাই দিছে। বাট স্টকটার দাম বাড়ে নাই, বরং একটু উপরে উঠাই নিয়ে, যে একদিন উপরে উঠাই নিয়ে ঠাস করে আবার ফালাইছে। এখন স্টকটা আরেকটু করে কারেকশন হচ্ছে। হ্যাঁ, স্টকটা আরো বাড়তে পারে, সেটা বলবো না, সেটা ভিন্ন কথা। বাট দেখেন সিনারিওটা কি ঘটছে। ম্যাক্সিমাম টাইমে ভালো কোম্পানি বা ভালো যদি সে পারফরমেন্স দেখায়, সেটা তো আমরা পাবো না। আমরা কিনতে চাইলেও ডিভিডেন্ড এবং ইপিএস যেদিন দিবে সেই দিন ভালো যদি দেয়, তাহলে তো আমরা সেই স্টকটা কিনতে পারবো না বা সেই স্টকটা পাওয়ার কথা না। বাট স্টকটা আমাদের দিছে এবং বিগ ভলিউমে দিছে। এটা কেন হয়েছে দেখেন, আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি। অলরেডি স্টকটা কিন্তু হাই প্রাইজে, এখনো হাই প্রাইজে। কারণ কি? কারণ যদি আমরা একটু প্রিভিয়াস হিস্ট্রি দেখি, দেখেন 1300 টাকার ঘর থেকে স্টকটা চলে গিয়েছিল কত টাকার ঘরে? 3100 টাকার ঘরে। তার মানে ডাবলেরও বেশি হয়েছে এইখানে, মানে প্রাইস আপটা। বাট এই জায়গাগুলোতে কি হচ্ছে একটু দেখেন, এইখানে একটু সাইডওয়েজ মুভমেন্ট করছে। এই সাইডওয়েজ মুভমেন্টটা কেন করে? কারণ এই স্টকটা স্মার্ট মানি যারা উপরে নিয়েছিল তারা এখনো ফিডিং করাইতে পারে নাই। তারা ওই টাইপের ভালো একটা নিউজের জন্য অপেক্ষা করে, অথবা নিজেরাই এই জিনিসটা করার চেষ্টা করে কোম্পানির সাথে আতাত করে। ইভেন পাবলিকরে ওই মূলাটা ঝোলায়, দেখো ডিভিডেন্ড ভালো আসছে, ইপিএস ভালো আসছে, স্টকটা আরো যাবে। বাজারে এইরকম নিউজ টিউজ ছড়ায়, প্লাস কোম্পানি ইন্টারনাল নিউজগুলো সামনে যখন আসে তখন কিন্তু স্টকটা হাতায় দেয়। এবং এই যে এই জায়গাগুলোতে দেখেন, মানে যেই দিন দিছে যে 23 নভেম্বর, এই যে এইখানে দেখেন অনেক বড় ভলিউম, বিগ ভলিউম। এই ভলিউমে স্টকটা হল্ট হওয়ার কথা ছিল, বাট হল্ট না হয়ে সে ছেড়ে দিয়ে ডাউন ট্রেন্ডে আসছে।
বা নিচে ক্লোজ দিছে। তো চলুন আরো কয়েকটা স্টক আছে, সেগুলো আলোচনা করবো। আপনারা বলতে পারেন ভাই এটা তো গেমলিং শেয়ার, এটা ভালো বেশি একটা ফান্ডামেন্টাল শেয়ার না, এর ইপিএস টিপিএস তেমন একটা ভালো আসে না, বাট এইবার ভালো আসছে, পি রেশিও অনেক বেশি। তো আমি চলেন আপনাদেরকে ভালো আর একটা স্টক দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি, তারপরেও আপনারা বুঝতে পারবেন যে মেঘনা ইন্স্যুরেন্স এই কিন্তু বেশ ভালো, মানে ইন্স্যুরেন্সের মধ্যে মোটামুটি ভালো একটা কোম্পানি, সে ক্যাশও দেয়, মানে ক্যাশ ডিভিডেন্ড দেয় এবং ডিভিডেন্ডও মোটামুটি ভালো দেয়, ইপিএসও ভালো আসে। দেখেন মেঘনা ইন্স্যুরেন্সের আমরা নিউজে যাই, দেখেন 30 অক্টোবর এর ইপিএস আসছে 31 পয়সা, গত গত কোয়ার্টারে ছিল 21 পয়সা, মানে 10 পয়সা ইপিএস বেশি আসছে। বাট 30 অক্টোবরে কি শেয়ারটার দাম বেড়েছে? চলেন একটু চার্টে যাই, যে দেখি, দেখলেই আমরা বুঝতে পারবো যে 30 অক্টোবরের ঘটনা কি করছে। এই দিন 30 অক্টোবর ছিল, তার মানে স্টকটার দাম ছিল কয় টাকা? 28 টাকা, 29, হ্যাঁ 29 টাকার ঘরে। বাট দেখেন ওই দিন আসার পরে মার্কেট যা মনে চাই তাই হোক গা, মার্কেট বিয়ারিশ থাক, যেমনি থাক, যাই থাক, বাট আমরা যারা শুধুমাত্র ডিভিডেন্ড এবং ইপিএস এর উপর ডিপেন্ড করে থাকি, তারা তো এই স্টকটা ডিভিডেন্ড এবং ইপিএস দেওয়ার পরে, মানে ডিভিডেন্ড তো দেয় না, ইপিএস দেওয়ার পরে তো স্টকটা আরো বাড়ার কথা ছিল, বাট উল্টা কমছে। কেন কমছে? মার্কেট পতন, আপনারা বলতে পারেন। এখন আমার কথা হচ্ছে মার্কেট যদি পতনই থাকে তাহলে ইপিএস এবং ডিভিডেন্ড কেন কাজ করবে না? ও তো ভালো দিচ্ছে, কোম্পানি তো, ওই ইন্ডিভিজুয়াল কোম্পানি তো ভালো পারফরমেন্স করছে, তোর ফান্ডামেন্টাল নিউজ আসছে। বাট 29 টাকার থেকে দেখেন যেদিন ইপিএস ঘোষণা করছে, 29 টাকার থেকে এই স্টকটা কিন্তু 21-22 টাকার ঘরে নিয়ে আসছে, তারপরে যে উঠতেছে। আমার কথা হচ্ছে এই উত্থানটা তো ওইখান থেকেই হওয়ার কথা ছিল, যেদিন ইপিএস দিয়েছে আমাদের বাজারে এই কোম্পানিটার, বাট সেটা হয় নাই, সেটা উল্টা হয়েছে। তাহলে এখন বলবেন ভাই যে বাজার ইপিএস এবং ডিভিডেন্ড দিয়ে চলে, ভালো কোম্পানি। আচ্ছা চলেন আরো আরো ভালো ফান্ডামেন্টাল স্টক আপনাদের দেখাই, যে ব্র্যাক ব্যাংক। এটা থেকে তো আপনি অস্বীকার করতে পারবেন না যে ফান্ডামেন্টাল শেয়ার না, পি রেশিও ভালো, রেগুলারলি ডিভিডেন্ড ভালো দিচ্ছে, ইপিএস গ্রাজুয়ালি বাড়তেছে। দেখেন এই ব্র্যাক ব্যাংকের নিউজে যাই, চলেন দেখেন। এই ব্র্যাক ব্যাংক হচ্ছে 26 অক্টোবরে এর ইপিএস ভালো দিছে। ইপিএস কত ছিল? দেখেন 2 টাকা 53 পয়সা। কত টাকার এগেনস্টে? 1 টাকা 75 পয়সার এগেনস্টে। মানে গত কোয়ার্টারের চাইতে এই কোয়ার্টারের বেশ ভালো দিছে, গত বছরের এই থার্ড কোয়ার্টারের। তার মানে কি ইপিএস ভালো আসছে না? অনেক ভালো আসছে। তাহলে এই 26 অক্টোবরে এই স্টকটার প্রাইস কত ছিল? চলেন যাই দেখি। 26 অক্টোবর কোথায় আছে? হ্যাঁ, এই যে দেখেন 26 অক্টোবর, এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা, এই যে রেড ক্যান্ডেলটা, এই যে এটা, হ্যাঁ, এই যে দেখেন এইটা। তার মানে এর প্রাইসটা কত ছিল? 71 টাকার ঘরে। তাহলে এই স্টকটার দাম তো বাড়ানোর কথা ছিল, স্টকটা তো 80 টাকা অ্যাটলিস্ট যাওয়ার কথা ছিল এই ইপিএস কে কেন্দ্র করে, বাট সেটা যায় নাই। ইভেন কি হয়েছে এই দিনে, কি হয়েছে দেখেন একটু, 2 দিন আগে বাড়ছে, মানে ইপিএস আসার আগে একটু বাড়ছে, বাড়ার পরে এই দিন কিন্তু 42 ক্যান্ডেল দিয়ে আবার ধাপাস, মানে ওই দিন আর গ্রিন ক্যান্ডেল দেয় না, রেড ক্যান্ডেল দিছে, মানে দিনের মধ্যে কোনো একটা সময় বাড়াইছে তারপর আবার ফালাইছে। এগুলো আসলে আমাদেরকে মূলা ঝুলায়। দেখেন এখন স্টকটার কি পজিশন, স্টকটা কয় টাকার থেকে ঘুরে আসছে, এই যে একদম 42 যদি দেখি, দেখেন 60 টাকার থেকে ঘুরে আসছে। তার মানে 71 টাকায় আমার ইপিএস দিছে, স্টকটা একদম বটমে ফেলাইছে 60 টাকা লেভেল পর্যন্ত। তাহলে কি হইলো বিষয়টা? এটা তো ভালো কোম্পানি, ভালো ফান্ডামেন্টাল। আসলে এই ইপিএস ডিভিডেন্ড দিয়ে আমাদের বাজার চলে না, এই জন্যই আমি আসলে চার্ট দেখি, ইপিএস ডিভিডেন্ডের কথা বলি না, যে কারণে আসলে আপনি যদি মার্কেট সাইকোলজিটা বোঝার চেষ্টা করেন, আপনাদেরকে 3টে স্টক দিয়ে দেখালাম, এরকম আরো অনেক স্টক আছে। যখন বাজার পতন হচ্ছিল তখন কিন্তু অনেক ভালো ভালো কোম্পানি ভালো ভালো ইপিএস এবং ডিভিডেন্ড দিছে, বাট ওইটাকে কেন্দ্র করে তো বাড়ার কথা ছিল, বাট মার্কেট প্যানিকড, মার্কেট পড়তেছে, স্মার্ট মানি চাচ্ছে না যে মার্কেট এইখান থেকে উঠুক, সো ওই পার্টিকুলার স্টক তো উঠবে না। আমি এই জন্যই সবসময় বলি যে স্মার্ট মানি কি চায়, চার্টের মধ্যে সেটা প্রতিফলিত হওয়ার চেষ্টা করে। ইপিএস ডিভিডেন্ড দিয়ে আসলে আমাদেরকে এক ধরনের মূলাও ঝোলায়। এই যে যেমন ইস্টার্ন লোবের কথা বললাম, সেদিন এত বড় ভলিউম দিয়ে ফিডিং হয়েছে এই জায়গাটাতে, একদম পিওরলি ফিডিং হয়েছে। মেঘনা ইন্স্যুরেন্স মার্কেট পতন হয়েছে, এটাও সাথে সাথে পতন হয়েছে, ইপিএস কিন্তু আমাকে রক্ষা করতে পারে নাই, ব্র্যাক ব্যাংকও তাই। আমরা সেই দিনগুলোতে মাল পাবোই না, এত ভালো ইপিএস এবং ডিভিডেন্ড দেয়।
এই কারণেই আমি আসলে ডিভিডেন্ড বা ইপিএস নিয়ে কথাবার্তা বলি না। আমি টেকনিক্যাল চার্টটা দেখার চেষ্টা করি, সাইকোলজিটা অ্যানালাইসিস করার চেষ্টা করি। স্মার্ট মানি যেখান থেকে চাবে, যেভাবে চাবে, যে স্টকটা চাবে সেই স্টকটাই ওরা বাড়াবে। আসলে ইপিএস ডিভিডেন্ড দিয়ে অনেক সময় আমাদেরকে ম্যানিপুলেশন করে, বলে যে এই যে দেখো কত ভালো ইপিএস দিছে, কত ভালো ডিভিডেন্ড দিছে, বাট সেই জায়গাগুলোতে ডেকে নিয়ে আমাদেরকে মাল হাতে ধরায় দেয়। যেমন ইস্টার্ন লোক 1300 টাকার থেকে 3100 টাকায় গেছে, সেইখান থেকে ও কারেকশন বেশি একটা হয় নাই, 2500-2600 টাকার ঘরে কিন্তু সে ছিল। কিন্তু যারা 1300 টাকার লেভেলে কিনছে তাদের তো এখনো প্রফিট আছে। তো মানুষ অনেক দাম বেড়ে গেছে দেখে এই স্টকে যেতে চাচ্ছে না, বাট দেখেন কি করলো, ভালো ইপিএস এবং ডিভিডেন্ড দেওয়ার পরেও স্টকটা তেমন একটা উঠে নাই। এবং ওই জায়গাটাতে কত বড় ভলিউম দেখাইলাম, ওই ভলিউমে ট্রেড হইলে স্টকটা কিন্তু হল্ট হওয়ার কথা ছিল, উল্টা হল্ট না হয়ে আরো নেগেটিভ হয়েছে। তাহলে আমাদের বাজার কি ইপিএস এবং ডিভিডেন্ড দিয়ে চলে? এই বিষয়গুলো নিয়ে আসলে অনেকের প্রশ্ন থাকে, হয়তোবা তারা আজকে ক্লিয়ার হয়ে যাবেন। আবার অনেকে দ্বিমত পোষণ করতে পারেন। আসলে ভাই যার যার মতামত, যার যার কাছে মত প্রকাশের স্বাধীনতা সবারই আছে, যে যেভাবে বুঝে। আমিও প্রথম প্রথম আপনাদের মতো এই ইপিএস ডিভিডেন্ড দিয়ে অ্যানালাইসিস করতাম, বাট যখন থেকে বুঝতে শিখেছি যে এই টাইপের স্টকে, যে স্টকগুলো অনেকটাই বাড়ে, সেটা পচা শেয়ার হোক, ভালো শেয়ার হোক বা মিড ক্যাটাগরি শেয়ার হোক, এই শেয়ারের পিছনে কেউ না কেউ আছে, কেউ না কেউ ম্যানিপুলেশন করতেছে, যেটাকে আমরা মামু বলি বা স্মার্ট মানি বলি। তো এই স্মার্ট মানি ওরা কোন টাইপের চিন্তা করে, কোন জায়গাটাতে যে ফিডিং করাচ্ছে, কোন জায়গাটাতে নিউ এন্ট্রি দিচ্ছে, সেইটা খুঁজে বের করার চেষ্টা করি। হ্যাঁ, অনেক সময় 100% হয় না, অ্যাকুরেসি আসলে আমরা অ্যানালাইসিস করি। অনেক সময় আমরাও অনেক সময় ধোকা খাই, বাট ম্যাক্সিমাম টাইমই মোটামুটি ধরতে পারি। ধরুন 10টা স্টক নিয়ে কাজ করতেছি, সেইখান থেকে 7টা-8টা স্টকে মোটামুটি একটা রেঞ্জের মধ্যে ধরতে পারি। 2-3টা স্টক হয়তো বা একটু ম্যানিপুলেশন হয়, সেই জায়গাগুলোতে আমরা এসএল নেই। কিন্তু মোট দা কথা, বাজারে কোনো স্টক যদি বাড়ে, অনেকটাই র্যালি করে, তাহলে বুঝে নিবেন ওই স্টকের পিছনে কোনো না কোনো ব্যক্তি বা ইনস্টিটিউট আছে। ব্র্যাক ব্যাংক যখন বাড়ছে অনেকটাই, তখন কেউ না কেউ এটা বাড়াইছে, ওইটা ইপিএস ডিভিডেন্ডের কারণে কিন্তু বাড়ে নাই। এই যে দেখেন, এই যে ব্র্যাক ব্যাংকের কথা বললাম আপনাদের, এই যে এর ইপিএসটা ভালো আসছে, বাট ইপিএস এর কারণে কিন্তু স্টকটা বাড়ে, কারণ অলরেডি সে নিচে থেকে অনেক উপরে গেছে। তো আপনাদেরকে সবসময় একটা কথা আমি বলি, এটা আপনারা একটু মাথায় রাখবেন, যে ইপিএস ডিভিডেন্ড আপনারা দেখবেন কোথায়, যখন একটা স্টক অনেকটাই কারেকশন হয়ে নিচে চলে আসছে, তখন ইপিএস ডিভিডেন্ড ভালো দিচ্ছে, তখন আপনি ওই স্টকটা আমলে নিতে পারেন, ডিভিডেন্ড ইপিএসটা দেখতে পারেন। বাট যে স্টকগুলো অলরেডি 60%, 70%, 100% বেড়ে গেছে, তখন যদি ভালো ইপিএস এবং ভালো ডিভিডেন্ড আসে, তাহলে বুঝে নেবেন এইখানে ডালমে কুছ কালা হে, মানে এই জায়গাটাতে কোনো কিছু একটা হতে চলেছে, অ্যাজ লাইক ইস্টার্ন লুপ। তো আপনারাও এইভাবে করে চিন্তা করবেন। আশা করি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। এখন থেকে হয়তো বা আপনারা এই কোশ্চেনগুলো আর করবেন না। আর অনেকেই করবেন, আমি জানি এই বিষয়গুলো অনেকেই হয়তো আমার সাথে দ্বিমত হতে পারেন, বাট আমি আমার মতামত প্রকাশ করলাম বা আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আপনাদের সাথে। তো ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।